এইবারে সালেউদ্দিন আহমেদ সাহেব কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছেন যে আমরা জিডিপি নাম্বার এবং এক্সপোর্ট নাম্বার এগুলোকে ইনফ্লেশন নাম্বার ইন পার্টিকুলারলি উই উইল রিপোর্ট দ্য ট্রু নাম্বার। ব্যাংকিং সেক্টরটা আমরা সবাই জানি খুব বাজে একটা শেপে আছে এবং এটা একদিনে হয়নি, অনেক বছর ধরে এটা ইমার্জ করেছে এবং এটার অনেক কিছু পলিটিক্যাল অ্যাঙ্গেলসও চলে এসছে। অনেক প্রিভিয়াস রেজিমসের অনেক ইম্পর্টেন্ট মেম্বার্সরা ইনভলভ ছিলেন। সেন্ট্রাল ব্যাংক তার ইন্ডিপেন্ডেন্স হারিয়ে ফেলেছিল, তার ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন মেকিং করার ক্যাপাসিটিটা। উই হ্যাভ টু ডিসাইড হাউ টু এনশিওর যেটা ফিউচারে রিপিট না হয়। দ্য স্টেট রিয়েলি কান্ট বেল আউট all of these institutions. The cost to the country will be enormous and it sends a really bad signal that we are going to bail out every single bad institution. এবং they were aware of the fact that they put their money in some of these problematic banks because they were offering higher rate of return. So they were allured by the high rate. So they have to take part of the blame. Assalamu alaikum everyone. I am Zahidul Amin. Welcome to the Light Castle live show. আমাদের সাথে খুব ইন্টারেস্টিং একজন স্পিকার আছেন। We are very grateful to have him here. স্পিকারের ব্যাপারে আমি একটু বলে নেই। He is a very distinguished individual. Currently Edge AMC, one of the leading AMC chairman হিসাবে উনি আছেন. He is one of the co-founders as well. এবং এটা ছাড়াও কারেন্টলি উনি CFA সোসাইটির একজন লিডিং ইন্ডিভিজুয়াল, উনি প্রেসিডেন্ট হিসাবে আছেন। Asif, thank you for joining us today and really appreciate you making the time. Thank you Zahid for inviting me. Asif, আমরা সবাই জানি যে লাস্ট 2 সপ্তাহ আমার বাংলাদেশের জন্য খুবই একটি ইন্টারেস্টিং একটা ফেজ দিয়ে আমরা যাচ্ছি। একটা গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, আমরা জানি একটা ইন্টারিম গভর্নমেন্ট এসেছে। আমরা ইকোনমিক্যালি বেশ চ্যালেঞ্জিং একটা সিচুয়েশন দিয়ে যাচ্ছি, আমরা সবাই জানি। আমি একটু শুরুতে একটু ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশন নিয়ে জানতে চাবো যে আসলে ইন্টারিম গভর্নমেন্টের জন্য আমরা জানি দুজন খুব স্টেলার ইন্ডিভিজুয়ালস আছে, ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব আছেন, সালেউদ্দিন আহমেদ সাহেব আছেন, ওনারা ইনচার্জ আছেন আমাদের ফাংশনে, ম্যাক্রো ইকোনমি ফাংশনে। আমি একটু জানতে চাচ্ছি ওনাদের জন্য বিগেস্ট চ্যালেঞ্জেস কি ইকোনমির এন্ড থেকে, যদি ইফ ইউ কুড মেনশন, আই নো দেয়ার আর মেনি পয়েন্টস, বাট ইফ ইউ কুড মেনশন 4 or 5 key factors which would impact the economy or which is already impacting the economy. Over to you, Asif. আসলে as you mentioned প্রবলেম অনেকগুলা এবং এখানে প্রায়োরিটাইজ কতটুকু করা সম্ভব আই এম নট শিওর, বিকজ একসাথে প্যারালেলি অনেকগুলো প্রবলেম সলভ করতে হবে। ওয়ান অফ দ্য আমরা অলরেডি জানি যে ল অ্যান্ড অর্ডার ওয়াজ আ ইস্যু। এটার ব্রডার পয়েন্টটা হচ্ছে জাম্প স্টার্টিং দ্য ইকোনমি আগেন। ইকোনমি অনেকদিন ধরেই হচ্ছে গিয়ে একটা প্রেশারের মধ্যে ছিল, আর তারপর হচ্ছে এই প্রোটেস্টগুলোর মধ্যে আরও কিছু ইম্প্যাক্ট হয়েছে, অ্যান্ড তারপরেও কিন্তু ফুললি একদম যে ফাংশনাল বলতে পারি না আমরা। হ্যাঁ, তো থিংস আর গেটিং ব্যাক অন ট্র্যাক। উই স রিসেন্টলি পোর্ট হ্যাজ রিজিউমড অপারেশন, ফ্যাক্টরিজরা আস্তে আস্তে করে স্টার্টিং অপারেশন। সো আই থিঙ্ক ওয়ান অফ দ্য বিগেস্ট ইস্যুস রাইট নাও হচ্ছে জাম্প স্টার্টিং দ্য ইকোনমি, অ্যান্ড দ্যাট মিনস যে দ্য ফ্যাক্টরিজ হ্যাভ টু রান প্রপারলি, দ্য স্কুলস হ্যাভ টু ওপেন, তারপর হচ্ছে দ্য প্রপারলি ইম্পোর্ট করতে পারা all the important inputs, whether it's fertilizer, whether it's energy. হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে একটা বড় পার্ট। সেকেন্ড যে পার্টটা, এটা হচ্ছে গিয়ে যে দেশ চালানো নিয়ে একটা বিষয়, যে এখানে একটা উই আর সিইং যে একটা বড় শিফট ইন দ্য কি পজিশন। সো ইউ মেনশন ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব বা সালেউদ্দিন আহমেদ সাহেব, বা তারপরে উই হ্যাভ সিন আহসান মনসুর স্যার জয়েন বাংলাদেশ ব্যাংক। উই আর ওয়েটিং ফর the confirmation on BSEC কে আসবে, NBR we have seen FID secretary সাহেব গেছেন। সো এই রাইট পথগুলো সেট করা, অ্যান্ড দেন উইদিন দ্যাট আরেকটা লেয়ারও আছে, বিবির জন্য বিবি গভর্নর সেট করতে হবে, বিসেকের জন্য কমিশনার। সো ইটস আ লট অফ লাইক মানে কি বলবো আমরা, রিক্রুটমেন্ট কাজ একটা, কিন্তু বড় কাজ এটা ছোট কাজ না, এটা খুবই ইন্টিগ্রাল কাজ এটা অফ দিস গভর্নমেন্ট। হ্যাঁ, অ্যান্ড আগেন ফিটস ইন টু দ্যাট ব্রডার পার্ট অফ জাম্প স্টার্টিং দ্য ইকোনমি। আফটার দ্যাট যে দুইটা বড় ফ্যাক্টর আমার মনে আসছে, একটা হচ্ছে গিয়ে যে ব্যাংকিং সেক্টরটা কি নিয়ে কাজ করা, কারণ উই নো দ্যাট ব্যাংকিং সেক্টরে অনেক ধরনের ইস্যু ছিল, স্পেসিফিক্যালি NPL ইস্যু। সো দেয়ার আ কনফিডেন্স ইরোশন দ্যাট হ্যাজ হ্যাপেন্ড। উই আর নোয়িং যে NPL সিগনিফিক্যান্টলি হায়ার হয়তো রিপোর্টের থেকে। সো দিস ইজ লাইক আ টিকিং টাইম বম, অ্যান্ড খুব একটা টাইট রোপ মেনটেন করে এই ব্যাংকিংটাকে আমাদের হ্যান্ডেল করতে হবে। Fortunately, we have a great guy at BB. I think he's the sort of the best person to do this job. And finally, similar একটা effort কিন্তু energy sector-ও দিতে হবে। So energy sector we have a big overcapacity.
there's a lot of capacity charges, যেটা হয়েছে যে গভর্নমেন্টের কাছে পর্যাপ্ত লিকুইডিটি নাই এই পাওয়ার কোম্পানিগুলোকে পে করার, সো দেয়ার আর ডিউজ with the local power companies and also foreign entities as well. So how do we address this? So there has to be a big project on the energy sector. So এই তিনটা আমার কাছে মনে হচ্ছে the big three, but তার ছাড়াও parallelly there will be sort of hundreds of other things to sort of look at. Right. না, খুব ইন্টারেস্টিং কিছু পয়েন্টস মেনশন করেছো। ব্যাংকিং সেক্টর ব্যাপারে অবশ্যই আমরা আরেকটু পরে ডিসকাস করবো, ইনডেপথ ডিসকাশন করতে হবে আমাদের। আমি একটু ওভারঅল ইনফ্লেশন নিয়ে জানতে চাচ্ছি। আমরা জানি যে আমাদের এফএক্স রিজার্ভের অবস্থা খুবই খারাপ, কারেন্সি ডেপ্রিসিয়েট হয়েছে এবং আমাদের ইম্পোর্ট ডিপেন্ডেন্সিজ আছে অনেক এসেনশিয়াল কমোডিটির জন্য, যেটার কারণে ইনফ্লেশনটা আমাদের অলমোস্ট মানে অফিসিয়াল রেট যদি বলি 10% সারপাস করেছে জুলাইতে, এবং এটাও হয়তো আমাদের যে মুভমেন্টটা হয়েছে এটারও একটা ডিসকন্টেন্ট ফ্যাক্টর যদি বলা হয়। ইনফ্লেশনটাকে রেইন ইন করার জন্য কিংবা আমি যদি বলি এফএক্স আমাদের যে ইন্টারন্যাশনাল ট্রেডের যে কন্ডিশনসগুলো, এটা হ্যান্ডেল করার জন্য আসলে কি করা যেতে পারে, কিন্তু হোয়াট আর দ্য থিংস দ্যাট উই নিড টু লুক এট? আমি একটু ব্যাকগ্রাউন্ড দিতে চাই। আমাদের বাংলাদেশি টাকা 10 বছর ধরে প্রপারলি কোনো ডেপ্রিসিয়েশন হয় নাই, বাট যখন 2022-এর পর থেকে ডেপ্রিসিয়েশন হলো, উই হ্যাভ সিন আ সাবস্ট্যান্সিয়াল ডেপ্রিসিয়েশন ফর অ্যান ইম্পোর্ট ডিপেন্ডেন্ট ইকোনমি। Every 1% currency depreciation has some sort of an impact on inflation. So World Bank IMF এর কথা অনুযায়ী প্রায় 0.25%, মানে 1% in depreciation এর জন্য। So a big part of the inflation we saw was purely currency driven. আচ্ছা, ডিম্যান্ড পুল ইনফ্লেশন আমার মনে হয় খুব বেশি ছিল না, কারণ we weren't like অন্যান্য দেশের মতো যে আমরা খুব অ্যাবনর্মালি মানি সাপ্লাই গ্রোথ করেছি তা না। আর তারপরে মনিটারি টাইটেনিং হয়েছে টু আ সাবস্ট্যান্সিয়াল ডিগ্রি। সো এই যে কারেন্সির থেকে যেটা আমরা বলছি, এটা মোর লাইক সাপ্লাই ড্রিভেন, যে আমি যে জিনিসটা ইম্পোর্ট করি সেটার একটা ইনফ্লেশন হয়েছে বা হচ্ছে। এখন এইটার যেটা লাকি পার্ট হচ্ছে যে উইথ দ্য রাইট মনিটারি পলিসি, ওয়েদার দ্যাটস ইন্টারেস্ট রেট হাইকস অ্যান্ড এটসেট্রা, আমরা এক্সচেঞ্জ রেটে এক ধরনের স্ট্যাবিলিটি কিন্তু নিয়ে আসছি। ইভেন উইদিন দিস প্রোটেস্ট পিরিয়ড আমরা কার্ভ রেটটা দেখলাম ঠাস করে বেড়ে 125-এ গেছিল, ইট হ্যাজ কাম ব্যাক ডাউন টু 120। সো I think going forward, the risk of inflation happening from currency depreciation is low, and also risk of inflation happening from aggregate demand side is extremely low, and we are running the economy far below our optimal capacity, মানে অনেক significantly lower. So যে জিনিসটা রিসেন্টলি আসান মনসুর সাহেব ওনার একটা স্পিচে টাচ করেছেন, যে আমার কাছে মনে হয় দ্য নাম্বার 1 টুল টু ট্যাকল ইনফ্লেশন আসলে সাপ্লাই সাইড। এখন বেসিক্যালি উই হ্যাভ টু এনশিওর দ্যাট প্রোডাকশন প্রপারলি হ্যাপেন্স, we don't have supply shortages. And ওই জায়গায় আমি ব্যাক করছি যে whether in food categories যেটা আমরা বাংলাদেশে গ্রো করি, we have to ensure fertilizer reaches the farmers on time. আমার ডলার সংকটের কারণে বা কোনো কিছুর কারণে যদি আমি এটা আনতে না পারি, that will be a problem. We have to ensure there is energy available for industries, যাতে প্রোডাকশনে কোনো সমস্যা না হয়। So the impact that supply side policies can have today will be far superior than any other monetary aggregate demand targeting policy, because going back to the same thing I'm mentioning, যে aggregate demand already far lower than our desired levels. এখন যদি আমি ফার্দার মানে রেস্ট্রিকটিভ মনিটারি পলিসিতে যাই, এটার প্রোজ এন্ড কনস হিসাব করলে আমার মনে হয় যে কনসই একটু বেশি। ওকে, ইন্টারেস্টিং। মানে সাপ্লাই সাইডটাকে অবশ্যই ফোকাস করা উচিত আমাদের, কারণ এটা এমপ্লয়মেন্টের সাথেও একটা ভালো কানেকশনস আছে। বাট আমরা যেটা দেখেছি লাস্ট 7-8 মান্থসে, যে এলসি ওপেনিংয়ের ব্যাপারে একটা রেস্ট্রিকশন ছিল, ইলেকট্রিসিটি পাওয়ার জেনারেশন কানেক্টিভিটির ব্যাপারেও একটা মেজর চ্যালেঞ্জেস আমরা দেখেছি লাস্ট 1 বছরের জন্য, যেটার জন্য প্রোডাকশনটা সিগনিফিকেন্টলি ইম্প্যাক্টেড হয়েছে। এবং আমরা সবাই জানি সব কিছু ইন্টারকানেক্টেড ইন আ ওয়ে, যে আমাদের আসলে হয়তো এফএক্স রিজার্ভ নেই দেখে আমরা ইম্পোর্ট করতে অ্যালাউ করিনি, দেয়ার মাইট বি আদার রিজনস, বাট এরকম সিচুয়েশন, এরকম ইটস মোর অফ আ ইন্টারকানেক্টেড থিং। আপনি একটা সলভ করতে হলে আরেকটা সলভ করতে হবে। হাউ ডু ইউ থিঙ্ক উই ক্যান মানে ফোকাস অন মোর প্রোডাকশন যখন আমাদের এই সিস্টেমিক গ্যাপসগুলো আছে আর কি? হোয়াট ডু ইউ থিঙ্ক, আমাদের কি আসলে আরও ফান্ডিং সিক করা উচিত IMF এর সাথে শোর আপ করার জন্য? এক্সপোর্ট বাড়ানোর জন্য আমরা কী করতে পারি ইন অর্ডার টু রিবিল্ড আওয়ার রিজার্ভস ইন আ ওয়ে? আই থিঙ্ক যে মানে ইউ অলরেডি মেনশন দ্য আনসার, ওটা হচ্ছে যে ইটস অল অ্যাবাউট ডলার লিকুইডিটি অ্যান্ড ডলার অ্যাভেলেবিলিটি। আমার কাছে পর্যাপ্ত পরিমাণে ডলার থাকলে আই ক্যান এনশিওর দ্য এসেনশিয়ালস আর বিং ইম্পোর্টেড, এসেনশিয়াল প্রোডাক্টগুলোতে আমরা আনতে পারছি এবং কোনো সমস্যা হচ্ছে না। নাও লেটস গো লাইন বাই লাইন।
one of the challenges with the last 2 years was আমরা market driven solution টা adopt করেছি অনেক lately. When I say market driven solution, I was referring to market driven interest rate and market driven exchange rate. Now even before the regime change, আমরা দেখেছি যে এই once interest rates moved up and currency had adjusted to about 117, ওই crawling peg এর রেটটা আর market driven রেটটা কাছাকাছি চলে আসছে। এবং if we look at the current account numbers, even after the export numbers were revised down, sequentially we were seeing an improvement. So আমার কাছে মনে হয় যে one of the good things হচ্ছে some of the difficult part was already done, that market driven part. Now what else can this regime do? আমি একটা করে আসি line by line. First হচ্ছে we are expecting remittance to remain strong. Basically মে এবং জুন মাসে কিন্তু খুব ভালো রেমিটেন্স ছিল, জুলাইতে এসে ডিপ ডাউন করেছে, বাট এখন আমি মনে করি যে একটা স্ট্রং ক্যাম্পেইন, প্রমোশনাল ক্যাম্পেইন টু অ্যাট্রাক্ট রেমিটেন্সেস উইল ওয়ার্ক ওয়ান্ডার্স। বাংলাদেশি এক্সপ্যাটসরা আই থিঙ্ক উইল বি কমফোর্টেবল সেন্ডিং মানি। এক, নাও অ্যাপার্ট ফ্রম রেমিটেন্সেস উইচ ইজ লার্জলি ব্লু কলার গ্রুপ থেকে আসে, I think there is also an option to attract investment money, whether that is through the গভর্নমেন্টের ওয়েজ আর্নার বন্ড বা ডলার বন্ড যেগুলো আছে সেগুলোও হতে পারে, অলসো থ্রু দ্য ইউ মে নো যে এখন ব্যাংকরাও হচ্ছে একটা অফশোর ব্যাংকিং বা এফসি অ্যাকাউন্ট অ্যালাউ করছে যেখানে দে আর গিভিং আপ টু 7-8% অন US ডলার্স। সো আমার বাংলাদেশি যে ডায়াসপোরাটা আছে বিদেশে, তারা কিন্তু চায় বাংলাদেশে ইনভেস্ট করতে, বাট তারা হয়তো জানে না কিভাবে করতে হবে। So instead of just an investment, this is like helping the country. I think some clear promotional tactics there, এটা খুব ইজিলি সোশ্যাল মিডিয়ার থ্রুতে বা অন্যভাবে করা যেতে পারে যে লুক হেল্প দ্য কান্ট্রি রাইট নাও ইন ইটস টাইম অফ নিড, দ্যাট শুড ওয়ার্ক ওয়েল। আর এখানে কিছু লিমিট সেট করা ছিল, স্পেশালি সরকারের যে ডলার বন্ডগুলো ছিল এই লিমিটগুলোকে আমরা রিভিজিট করতে পারি এবং সেগুলোর ইন্টারেস্ট রেটগুলো ফিক্সড রেট থাকে, সেগুলোকে আমরা কোনো একটা মার্কেট বেঞ্চমার্ক লাইক সোফারের সাথে লিঙ্ক করে দিলে হয়তো আই থিঙ্ক they will be giving you like a sort of a commensurate return. এবং ব্যাংকিংয়ে যেটা অফার করা হচ্ছে ফর এক্সপ্যাটস সেটা কিন্তু ওই ভ্যারিয়েবল রেট বা ওরা রেটটা ইজ গেটিং অ্যাডজাস্টেড ভার্সেস দ্য ওয়েজ আর্নার বন্ড, সেটা হচ্ছে ফিক্স। সো এটা হচ্ছে নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে গিয়ে যে লেভারেজিং দ্য ব্র্যান্ড অফ ডক্টর ইউনুস অ্যান্ড সাম অফ দ্য আদার পিপল যারা এখন এইবারের এই ইন্টারিম গভর্নমেন্টে আছে। I think the global funding we can definitely seek from multilateral agencies and otherwise even bilateral. This is actually a good time to seek that. And I am hoping যে ওইখান থেকে আমরা কিছু ডলার সাপোর্ট পাবো। Fourth, I think that we can actually engage with IMF again and basically try and modify the existing program to a larger program. When the size of the program, if permitted, we can revisit, কারণ যে টার্গেটসগুলো আমাদের সেট করা হয়েছিল এর আগের প্রোগ্রামটাতে, given these disruptions, we have to actually reconsider those targets. এবং also you would remember that অনেকগুলো data point has been revised, export number has been revised down, export number revised down মানে GDP growth number is revised down. We are also feeling that inflation numbers were not properly reflected. So July numberটা কিন্তু একটা big spike, and এইবারে সালেউদ্দিন আহমেদ সাহেব কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছেন যে আমরা জিডিপি নাম্বার এবং এক্সপোর্ট নাম্বার এগুলোকে, ইনফ্লেশন নাম্বার ইন পার্টিকুলারলি, উই উইল রিপোর্ট দ্য ট্রু নাম্বার। সো ইন লাইট অফ অল অফ দ্যাট আই থিঙ্ক দের ইজ আ স্কোপ ফর ডিসকাসিং উইথ IMF whether a second program অথবা modification of the current program, and particularly try to involve মানে bring in a broader banking sector reform and a broader energy sector reform under the IMF program. ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং কিছু পয়েন্টস তুমি এনেছো এবং আই ফুলি এগ্রি। ডক্টর ইউনুসের যে ইন্টারন্যাশনাল রেপুটেশন আছে ওটা ডেফিনেটলি আমাদের লেভারেজ করা উচিত এবং হোপফুলি ইন্টারিম গভর্নমেন্ট ওটা করবে ইন অর্ডার টু স্ট্যাবিলাইজ আওয়ার ইন্টারন্যাশনাল ট্রেড বিওপি কন্ডিশনস। আমি একটু যদি সাইড স্টেপ করি, ব্যাংকিং সেক্টর নিয়ে ইনিশিয়ালি তুমি বলেছিলে যে ব্যাংকিং সেক্টরটা আমরা সবাই জানি খুব বাজে একটা শেপে আছে এবং এটা একদিনে হয়নি, অনেক বছর ধরে এটা ইমার্জ করেছে এবং এটার অনেক কিছু পলিটিক্যাল অ্যাঙ্গেলসও চলে এসছে। অনেক প্রিভিয়াস রেজিমসের অনেক ইম্পর্টেন্ট মেম্বার্সরা ইনভলভ ছিলেন বেশ কিছু স্ক্যামসের সাথে এবং এটা ডিফল্টটা একটা কালচারের পার্ট হয়ে গেছে। তো আমি একটু জানতে চাচ্ছিলাম ইন টার্মস অফ রিফর্মস, অবভিয়াসলি সেন্ট্রাল ব্যাংকের একটা রোল ছিল, সেন্ট্রাল ব্যাংক তার রোলটা পালন করেনি আনফর্চুনেটলি, যেটা করা উচিত ছিল। বাট সেন্ট্রাল ব্যাংকের কারেন্ট গভর্নর যিনি আছেন ওনার জন্য আসলে ইমিডিয়েটলি কী করা উচিত এই সেক্টরটাকে স্ট্যাবিলাইজ করার জন্য এবং
আমরা অনেকগুলো ব্যাংকই জানি যে আসলে একদম ব্যাংক্রাপসি স্টেজে, আমরা যদিও ব্যাংকের জন্য বলছি, বাট খুবই বাজে স্টেটে আছে। কি করা উচিত ওই ব্যাংকগুলোকে দিয়ে, যদি এটা একটু যদি এনলাইটেন করো আমাদের সব অডিয়েন্সের জন্য। আসলে এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংক গভর্নরের যে রোলটা, উই শুডেন্ট, মানে আই ডোন্ট এনভি হিজ রোল। ইটস অ্যান এক্সট্রিমলি ডিফিকাল্ট রোল, ট্রাইং টু ব্যালেন্স মাল্টিপল অবজেক্টিভস। হ্যাঁ, মানে আমি জাস্ট টেকিং আ স্টেপ ব্যাক। ইউ হ্যাভ টু কিপ পাবলিকস কনফিডেন্স, যে মানুষের ট্রাস্টটাকে ধরে রাখতে হবে, যে there will be no systemic collapse। হ্যাঁ, একদিকে। দ্বিতীয় দিকে যেই লিকেজ বা এনপিএল ফর্মেশন হয়েছে, হাউ টু স্টপ দ্যাট ফার্দার। সো ওয়েদার দ্যাট মিনস দ্যাট বোর্ড রিকনস্ট্রাকশন, অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ দেওয়া ইন দিস প্রবলেম ব্যাংকস, মানে ইউ হ্যাভ টু স্টপ দ্য লিকেজ ফার্দার। হ্যাঁ, অ্যান্ড দেন প্যারালালি, যদিও এটা ইমিডিয়েট না বাট লং টার্ম, we have to sort of bring in some reforms, and you have to start the process right now, যে never again এই যে সেন্ট্রাল ব্যাংক তার ইন্ডিপেন্ডেন্স হারিয়ে ফেলেছিল, তার ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন মেকিং করার ক্যাপাসিটিটা, we have to decide how to ensure that the future রিপিট না হয়। we don't want to go through these cycles again. So again, এটা কিন্তু এই মুহূর্তে হবে না, বাট সময় লাগবে। In addition, if we want to solve the banking problem, our তো প্রবলেমের সাইজটা বুঝতে হবে। So which means that either forming a banking commission or some sort, and then go bank by bank যে আসলে বুঝা কার কি অবস্থা। আমার কাছে মনে হয় কি, যে ওই ব্যাংকগুলোর, ব্যাড ব্যাংকগুলোর যে সলিউশনগুলো, এটা উইথাউট নোয়িং দ্য ট্রু এক্সটেন্ট অফ দ্য প্রবলেম, ইটস রিয়েলি হার্ড টু কাম টু অ্যান আনসার। বাট আই হ্যাভ সার্টেন থটস ইন মাই মাইন্ড, যেগুলো আমার মাথায় হ্যাভ বিন প্লেয়িং অ্যারাউন্ড। I think we have too many banks, and this is one option, to group some of them together. Like the 4 state-owned banks, there's no logic for us to have 4 separate. They can be one. They are very similar in nature. They do the similar sort of business. You merge them all together, and then the process is simpler. You can basically get some synergy benefits as well. Eta ekta. Then state-owned banks' historical credit quality has been very, very poor, politically motivated. So সেই ক্ষেত্রে আমার মনে হয় যে we can use them as just a deposit collection mechanism. So rural deposits, rural presence তাদের খুব strong. They have a brand, they collect deposits, they can just lend to the government instead of lending to any sort of private sector. So এটা একটা mechanism on the state side. Similarly, on the Islamic bank side গুলোতেও, some of the smaller ones you can think of like combining them together. You don't need to manage all of them separately. Then comes the question of some of the NBFIs and some of the smaller banks that are balance sheet impaired. Actually, you have to, once you do the mathematics and calculation, the state really can't bail out all of these institutions. The cost to the country would be enormous, and it sends a really bad signal that we are going to bail out every single bad institution. And you have to also understand that এগুলো কিছু জায়গায় ডিপোজিটাররা যখন টাকা রাখছিল, they were aware of the fact that বাংলাদেশের ডিপোজিট ইন্স্যুরেন্স পার অ্যাকাউন্ট ইজ 1 লাখ টাকা। এর উপরে কিন্তু there is no insurance coverage, এবং they were aware of the fact that they put their money in some of these problematic banks because they were offering higher rate of return. So they were allured by the high rates. So they have to take part of the blame. আচ্ছা, আর লাস্ট স্ট্রাকচারাল যেই জিনিসটা, যেগুলো সিস্টেম্যাটিক্যালি ইম্পর্টেন্ট, উইল হ্যাভ টু সি যে এগুলোকে রিক্যাপিটালাইজ করা বা প্রাইভেট ইনভেস্টার আনা, যে নতুন কোনো ইনভেস্টার গ্রুপকে এনে রিক্যাপিটালাইজ করা, এক্সিস্টিং শেয়ার হোল্ডারদেরকে ইউ ওয়াইপ দেম আউট ইফ দ্য ব্যাংক ইজ ইন আ পুয়ার কোয়ালিটি। ফর দ্য স্মলার ওয়ান্স, ইফ ইউ ওয়ান্ট টু কিপ দেম অ্যালাইভ, ইউ বেসিক্যালি গ্রুপ দেম টুগেদার, convert some of your deposits to equity. Like that could be one of the mechanisms. So depositors are not going to get their deposits back. So they convert their deposit into some form of equity. Yes, they take a loss, but say 100 টাকার ডিপোজিট আমার ছিল, আমি 0 টাকা পাওয়ার থেকে, if I get shares worth like 30 টাকা, so I take a haircut of 70%, it's still something. So these could be some sort of structural method. And last partটা আরেকটা যেটা হয়, যে যখন অনেক ব্যাড লোন হয়ে যায়, the biggest problem for a commercial bank is liquidity. কারণ তার তো ডিপোজিটারের টাকাটা তাকে টাইম মতো কমিটমেন্ট অনার করতে হয়। সো US 2007 এর পরে যেভাবে মেকানিজম করেছিল, they gave some sort of liquidity and capital to banks with certain conditions attached. So ওই liquidity ensuringটা হচ্ছে কি important, যে how do you give the liquidity against what? So if these loans have land collateral, ল্যান্ডটাকে রিভ্যালিউ করে, সে কোনো ধরনের ল্যান্ডটাকে কোলাটারাল হিসেবে রেখে, say 20% of the land value বা 25% of the land value যদি liquidity inject করা যায়, that still helps these banks sort of run. এটা বিবি থেকে ডিরেক্টলি করবে নাকি কোনো একটা ইন্টারমিডিয়ারি লাইক অ্যান অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি স্ট্রাকচারে করা হবে,
that is a different question. But the liquidity is essential, but the liquidity can't be given just banker problem আমি দিয়ে দিচ্ছি যেটা আমরা জানি করা হয়েছিল. It has to be given against some sort of a collateral that has been properly assessed. Right. No, of course. No, these are very interesting points. তুমি যেটা বললে যে আসলে মানে ব্যাংকের হয়তো একটা হোলসেল মার্জার হতে পারে কিংবা হয়তো মেবি ক্লোজার অফ আ ফিউ ভেরি উইক ব্যাংকস মাইট অলসো বি আ ওয়ে ফরওয়ার্ড, কারণ এন্ড অফ দ্য ডে একটা হয়তো অনেকের একটা আইডিয়া হয়ে গিয়েছিল যে ওরা একটা টু বিগ টু ফেল স্টেটে চলে গেছে, যে গভর্নমেন্ট এটা, এবং এটা মোরাল হ্যাজার্ড ক্রিয়েট করে টু সাম এক্সটেন্ট বিহেভিয়ারে। মানে আমি একটু জানতে চাচ্ছিলাম যে specifically what would be the preferred option? For example, গভর্নমেন্টের ডেফিনেটলি একটা ফিডুসিয়ারি রেসপন্সিবিলিটি আছে অবভিয়াসলি, মানে ছেড়ে তো দিবে না এন্ড এভরিথিং। টু what extent what would be the preferred option? যদি ডিফারেন্ট অপশনসগুলো বলি, অনেক সময় যেরকম ডিসকাশন হয়েছিল যে একটা ইন্ডিপেন্ডেন্ট কোম্পানি খোলা হবে যেটা হয়তো ব্যাড লোনসগুলোকে টেক ওভার করবে গভর্নমেন্ট একটা এন্টিটি হিসাবে, ওইটা কি ওরকম একটা অ্যারেঞ্জমেন্টে যাবে, সফটওয়্যার অ্যারেঞ্জমেন্টে যাবে, উইল দ্য গভর্নমেন্ট allow some of these banks to die instead of merging them? কারণ মার্জারের একটা চেষ্টা করা হয়েছিল এর আগে, আমরা আগের রেজিম ট্রাই করেছিল, বাট বেশ কিছু রেজিস্ট্যান্স ফেস করেছিল। আমি যদি একটা এক্সাম্পল দিতে পারি, আমি একটু ক্ল্যারিফাই করি, এন্ড আই নিড টু ক্ল্যারিফাই মাই আর্লিয়ার পয়েন্ট। তখনের যেটা গোল ছিল যে ভালো ব্যাংকের সাথে খারাপ ব্যাংকে মার্জ করা, নাও একটা খারাপ ব্যাংকের যেই ডেফিসিটটা আছে, দেখা যাচ্ছিল যে ভালো ব্যাংকের শেয়ার হোল্ডার্স ইকুইটি গেটস ওয়াইপড আপ 2 to 3 times. So that means যে the combined entity is also sick. That doesn't solve the problem. So আমি যখন মার্জারের কথা বলছি, আমি বলছি হচ্ছে কি যে বাজেগুলোকে কম্বাইন করে ফেলি, all the bad banks, হ্যাঁ, and managing that bad bank is a little bit easier. So if we have to go for a huge recovery effort, like আমি ব্যাড লোন যেভাবে পারি রিকভার করব, চারটা স্টেট ওন ব্যাংকের আলাদা রিকভারি টিম থাকা বেটার নাকি চারটার কম্বাইন্ড একটা স্ট্রং রিকভারি টিম থাকা বেটার? মানে that is what I was insinuating to as far as merger is concerned. The other point you raised and I touched upon is the asset management company model. যে একটা থার্ড পার্টি asset management company will buy out some of these problem loans at a fraction of the face value and they will take over the recovery effort. তাহলে কমার্শিয়াল ব্যাংকটার যেটা হচ্ছে, সে কিছু ইনস্ট্যান্ট লিকুইডিটি পাচ্ছে ফ্রম দ্য অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, আর অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ফুললি একটাই কাজ, তার এই লোনের টাকা যেভাবে পারে রিকভার করবো। সো দে আর স্পেশালাইজিং। হ্যাঁ, এখন এই ক্ষেত্রে আগে আমরা জানি মাল্টিল্যাটারাল এজেন্সিরা বলে দিয়েছিল যে স্টেট ওন্ড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করলে এখানে আবার হু উইল গিভ দ্য ক্যাপিটাল? দেন দ্য ট্যাক্স পেয়ার ইজ আগেন বেয়ারিং দ্য বিল অফ বাইং দিস টক্সিক অ্যাসেটস, অ্যান্ড এই টক্সিক অ্যাসেটসগুলোকে তো আমি ফেয়ারলি ভ্যালু করবো, এটারও কোনো অ্যাসেসমেন্ট নাই। অ্যান্ড হু ক্যান অ্যাকচুয়ালি গো অ্যান্ড কালেক্ট ফ্রম রিয়েলি পাওয়ারফুল অলিগার্কস? সো ওনাদের পয়েন্ট ছিল যে দিস হ্যাজ টু বি মোর প্রাইভেট সেক্টর লেড। এটাই ছিল তাদের পয়েন্ট, টু এনশিওর দ্যাট দিস সিস্টেম ডাজন্ট গেট অ্যাবিউজ টুয়াইস। সো আই থিঙ্ক যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির মডেল আছে, এই ভিয়েতনামে এটা করা হয়েছিল কিছু বছর আগে, হ্যাঁ, বাট দিস হ্যাজ টু বি ডিজাইন ইন এ ভেরি ট্রান্সপারেন্ট ওয়ে, যাতে এই অ্যাবিউজ অফ দ্য অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যাতে ঠিক মতো না সেটা যাতে না হয় বেশি। অফকোর্স না, ইন্টারেস্টিং। আমাদের আরেকটা মেজর প্রবলেম যেটা আমরা অনেক ডিসকাস করি এবং এটা খুব মেজর একটা সমস্যা, সেটা হচ্ছে মানি লন্ডারিং ইন আ ওয়ে। এবং ব্যাংকিং সেক্টরের যে ব্যাড ডেটটা আছে, ব্যাড ডেটের সাথে মানি লন্ডারিংয়ের একটা সম্পর্ক আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় টাকাটা চলে যাচ্ছে দেশের বাইরে, হয়তো সামহাও ডিরেক্টলি ইনডিরেক্টলি ওভার ইনভয়েসিং ডিফারেন্ট মেকানিজমসে চলে যাচ্ছে। এই টাকাটা আসলে আমরা যদি চেষ্টা করতে চাই কালেকটিভলি যে টাকাটা কিছুটা আমরা ব্যাক করে নিয়ে আসবো, কি মেকানিজমে টাকাটা আমরা আনতে পারি যেটা লন্ডার্ড হয়ে গেছে দেশের বাইরে? এখন এইটার যেটা লন্ডার্ড হয়ে গেছে এটাকে আমার একটু সেগ্রিগেট করতে হবে। একটা হচ্ছে আমি একজন ব্যবসায়ী, আমি ট্রু বিজনেস করি, এখন আমি আমার ছেলে মেয়ের ভবিষ্যতের কথা ভেবে, গিভেন দ্যাট বাংলাদেশ গোজ থ্রু দিস ভোলাটাইল সাইকেলস, আই পার্ক সাম মানি অ্যাব্রড। এটা একটা মেথড। আর একটা হচ্ছে যে আমি একজন কমপ্লিটলি করাপ্ট পারসন, আমার ইনকাম সোর্সটাই ফুললি করাপ্ট ছিল, আমি ওই টাকা বাংলাদেশে রাখাটা আমি সেফ মনে করছি না, আমি বিদেশে নিয়ে যাচ্ছি। সো দ্য ওয়ে ইউ ট্যাকল ইচ অফ দিজ আর ডিফারেন্ট। দ্য ফার্স্ট ওয়ান ইউ উড ট্যাকল ইন আ ওয়ে, ইউ হ্যাভ টু ক্রিয়েট দ্য রুল অফ ল, যে আমি এন্টারপ্রেনার হই, আমি যেই হই না কেন, প্রপার্টি রাইটস এনশিওর করবো, আমার অ্যাসেট কালকে এসে একজন জোর করে নিয়ে চলে যেতে পারবে না, এক নাম্বার। সো ইউ হ্যাভ টু এনশিওর মানে দ্য লিগাল সিস্টেম ওয়ার্কস। You have to make Bangladesh a livable place, যাতে আমার ছেলেমেয়েরা ইউকেতে থাকার বদলে বাংলাদেশকেও কনসিডার করে। where my kids live, my money will be there, as simple as that. So you have to work on the environment, we have to work on the road conditions, the rule of law. আচ্ছা,
থার্ড অ্যাসপেক্ট দের হচ্ছে যে বাংলাদেশে ইনভেস্টমেন্ট করার ক্লাইমেটটাকে ইমপ্রুভ করা, যে আর টাকা ইন বাংলাদেশ বা ডলার ইকুইভ্যালেন্ট ইন বাংলাদেশ বা ডলার ইকুইভ্যালেন্ট ইনভেস্টেড ইন ইউকে অর ইউএস, হ্যাঁ, if Bangladesh gives you a better return, risk adjusted, why would I park that in US or UK? And this is why the currency stabilize, as simple যে আজকে একটা 10-year government bond বাংলাদেশি হচ্ছে about 12.5%. A 10-year US dollar bond is like 4.5% or so. So we are giving a 8% premium. Even if you adjust for future currency depreciation, Bangladeshi taka is giving you a substantial extra return. And it makes economic sense for people to park money in Bangladesh rather than US and UK. So you create these reasons for bringing the money back. And they will then টাকাটা যাওয়াটাও কমবে আর কিছুটা আসার রাস্তা হবে। আর যেটা কিনা হচ্ছে গিয়ে যে কমপ্লিটলি ইলিগালি আর্নড, আনএথিক্যালি আর্নড বা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস থেকে আর্নড, সেইটার জন্য আমার কাছে মনে হয় যে ইউ হ্যাভ টু ফলো ভেরি মানে প্রলং লিগাল ব্যাটেলস। হ্যাঁ, এগুলোর হিস্টোরিক্যাল প্রেসিডেন্স কত আছে আমি শিওর না। উই নিউ বিজয় মালিয়ার সাথে ইন্ডিয়ার যে কেসগুলো চলছিল, দে বেসিক্যালি আর্ম দেমসেলভস আপ উইথ বিগ টাইম লয়ার্স। হ্যাঁ, সো এইখানে আই গেস দ্যাট উই উড প্রবলি নিড সাপোর্ট ফ্রম ওয়েস্টার্ন কান্ট্রিজ। দে উইল অলসো হ্যাভ টু সর্ট অফ হেল্প বাংলাদেশ ইন টার্মস অফ recovering some of those assets that got laundered, but it may be a lengthy process. But what you can work on হচ্ছে incremental, মানে একটা হচ্ছে পাস্টে যা ঘটে গেছে, বাট ইনক্রিমেন্টাল প্রবলেমটাকে কিভাবে আমরা কমাতে পারি। সো ইউ করাপশনের সোর্সগুলোকে আস্তে আস্তে করে কমায় দেওয়া, বা যেই চ্যানেলে লন্ডারিংটা হচ্ছে, there are basically two large channels. একটা হচ্ছে ট্রেড বেসড through under and over invoicing on trade export import side, that's the biggest part, and then the হচ্ছে হুন্ডি নেটওয়ার্ক। সো হুন্ডি নেটওয়ার্ক চ্যানেলসগুলোকে আইডেন্টিফাই করে সেগুলোকে আস্তে আস্তে করে নিউট্রালাইজ করা একটা রাস্তা। আর ট্রেড বেসড মানি লন্ডারিংও আসলে থ্রু প্রপার বিএফআই এর থ্রুতে বা অন্যান্য এজেন্সির থ্রুতে এগুলোকে ক্যাচ করার এফার্টটা বাড়ানো। আর আমার কাছে মনে হয় যে এখানে there is scope to use modern technologies as well, like AI and whatnot, to sort of identify যে হ্যাঁ এতগুলা এলসি হচ্ছে এই একটা সার্টেন কমোডিটির, this is the price being used, and হঠাৎ করে একটা অ্যানোমালি, the system should be flagging that automatically. Of course না, খুব ইন্টারেস্টিং কিছু পয়েন্টস। আমি হয়তো ম্যাক্রো ইকোনমি লাস্ট একটা কোয়েশ্চেন করবো, তারপর আমরা স্টক মার্কেটের নিয়ে একটু ডিসকাশন করবো। তোমার অনেক এক্সপিরিয়েন্স আছে স্টক মার্কেট নিয়ে। আমার লাস্ট কোয়েশ্চেনটা হচ্ছে যে আমাদের ট্যাক্স টু জিডিপি রেশিও প্রবাবলি আমাদের রিজনের মধ্যে লোয়েস্ট, ইটস লেস দেন 9%, অ্যারাউন্ড 8 to 9% লেভেলে আছে, এবং এটার জন্য একটা গভর্নেন্স অফকোর্স হ্যাজ আ রোল টু প্লে। করাপশন হয়, আমাদের সিগনিফিক্যান্ট লেভেলে করাপশন হয়। তো এইটাকে আসলে আমাদের এই রেটটাকে যদি আমরা 10-এর উপরে উঠাতে চাই, কিংবা IMF-এর সাজেশন ছিল 15%-এর কাছাকাছি নিয়ে যাওয়া, এটা আসলে কীভাবে করা পসিবল? আর 2-3টা পয়েন্ট একটু টাচ করি। একটা হচ্ছে আমাদের এখানে ট্যাক্স রেটস, বোথ ইনকাম ট্যাক্স কোম্পানি লেভেলে, পার্সোনাল লেভেলে, অ্যান্ড ইনডিরেক্ট ট্যাক্সেসগুলা খুবই হ্যাপহ্যাজার্ডভাবে ছিল, কোনো ইউনিফর্মিটি ছিল না। লাইক লেটস দ্য কেস অফ VAT, অন সার্টেন সেক্টরস ইট ওয়াজ 15%, সার্টেন সেক্টরে আরও কম, এটসেট্রা। সো এইখানে IMF কিন্তু খুব ক্লিয়ারলি বলে দিয়েছে যে এই এক্সেপশনগুলো আমার কমিয়ে নিয়ে আসতে হবে। ইট হ্যাজ টু বি ব্রড স্ট্যান্ডার্ডাইজড। হ্যাঁ, লার্জ ইন্ডাস্ট্রিজ আমি মেনশন করছি না, তারা হয়তো দেখা যাচ্ছিল ট্যাক্স তো দিচ্ছেই না, উল্টো ক্যাশ সাবসিডি, এই সাবসিডি ওই সাবসিডি পাচ্ছে। সো একটা ম্যাচিওর ইন্ডাস্ট্রি, তার যেই কন্ট্রিবিউশন টু দি ইকোনমি, তার ট্যাক্সও দেওয়া উচিত, ওইটার কমেন্সুরেটভাবে ট্যাক্স দিতে হবে। সে যদি বলে যে না আমার প্রফিট হয় না এই জন্য আমি ট্যাক্স দিব না, দেন দ্য প্রবলেম লাই সামওয়্যার এলস। মানে ইউ আর ট্রাইং টু সলভ আ ডিফারেন্ট প্রবলেম হিয়ার থ্রু ট্যাক্স মেকানিজম। সো দ্য জেনারেল পাবলিক শুড নট বি সাবসিডাইজিং that particular industry or the buyers of that particular industry. So we have to find out the root cause. Maybe that's labor inefficiency, maybe it's lack of technological adoption. So going back, core point হচ্ছে এই যে আমি differentiated tax rate করে রেখেছি বিভিন্ন সেক্টরের জন্য, that needs to be made uniform, make it simple, harmonized হওয়া উচিত। হ্যাঁ, এইটাই কিন্তু রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে আছে, এবং এটা কিন্তু IMF এর একটা স্ট্রং রেকমেন্ডেশন ছিল। আচ্ছা, এটা গেল হচ্ছে গিয়ে এক নাম্বার। দ্বিতীয় হচ্ছে NBR এ এখন যে রোলটা আছে, বেসিক্যালি তারা নিজেরাই ট্যাক্স পলিসিও করছে, তারা আবার ট্যাক্স কালেকশনও করছে। এইখানে আমার কাছে মনে হয় একটা সেগ্রিগেশন করার স্কোপ আছে, যে দ্য ট্যাক্স পলিসি, যেই ডিপার্টমেন্টটা উইল ডু থরো রিসার্চ যে হাউ অ্যান্ড ওয়াই এইখানে ট্যাক্স কালেকশন হচ্ছে না, এই সেক্টরের আসলে কি ইস্যু, একটা সেক্টরাল অ্যাকচুয়ালি এই ইন্ডাস্ট্রিতে নেট প্রফিট মার্জিন কত, তারা অনেক ধরনের টার্ন ওভার ট্যাক্স বসিয়ে রাখে বিকজ কোম্পানিরা ট্যাক্স দেয় না, বাট দের ইজ এ রিসার্চ ড্রিভেন প্রসেস। সো দের হ্যাজ টু বি আ পাওয়ারফুল স্ট্রং রিসার্চ উইং that thinks of the tax policy, সে অন্য দেশের ট্যাক্স পলিসিগুলো পড়াশোনা করবে and only works there
and the collection has to be separated. So that's a different sort of a structure. So এইটা একটা সেকেন্ড পার্ট। আর থার্ড হচ্ছে গিয়ে যেরকম যে একটা মুভ করা হচ্ছিল যে ট্যাক্স নেট ওয়াইডেন করার জন্য অনেকগুলো সুযোগ সুবিধা আসলে নেওয়ার সময় ট্যাক্স submissionটা mandatory. I think that in principle I agree with that, and that needs to be sort of continued. We also knew that অনেক কিছু digitize হচ্ছিল, so the more digitization helps prevent tax avoidance. So সেটা। আর লাস্টে আমার একটা পয়েন্ট হচ্ছে কি যে and it touches upon the asset class, like আমাদের মতো দেশগুলোতে even সাউথ এশিয়াতে যদি ফিতি, most of the people's wealth is tied with fixed assets, property, real estate and apartments. By market capitalization, I saw Pakistan data with the stock market, bond market, many multiples of land. And land is one of the ways by which black money is whitened. সব black money tax avoid করে whiten করতে হয়। So আমার যেটা পয়েন্ট হচ্ছে কি যে এখানে আমরা জানি যে registration cost on land is very high in Bangladesh, but people pay that because the tax avoid করার যে সেভিংসটা তার হচ্ছে সেটা significantly higher than whatever registration cost they are paying. So আমার কাছে মনে হয় যে registration cost can be brought down to very low levels, but annual যে ট্যাক্সটা আমরা জমির উপর দেই সেটাকে significantly বাড়িয়ে নেওয়া উচিত, and that's basically what the western countries do. So that way you just can't avoid paying the tax. So আমি যদি আমার নামে জমিটা নাও রেখে আমার আত্মীয়র নামেও রাখি, যার নামেই রাখি না কেন আমার ওই ট্যাক্সটা দিতেই হবে। So reviewing all the annual taxes, খাজনা বা whatever structure we do, and probably hiking them, adjusting them up, and getting rid of that so-called registration, I think that would really help in tax collection. Of course, খুব ইন্টারেস্টিং পয়েন্টস, যেটা হচ্ছে ট্যাক্সেশন স্ট্রাকচারটা হারমোনাইজ করা, তারপর একটা সেপারেট ডেটা ড্রিভেন, রিসার্চ ড্রিভেন অ্যাপ্রোচ নিয়ে আসলাম। ডিজিটাইজেশন অবভিয়াসলি কিছুটা ভ্যাটের ক্ষেত্রে হচ্ছে, খুব আর্লি স্টেজে আছে, বাট হয়তো আমরা রেজাল্টটা পাবো ইন দ্য কামিং ডেজ। আমি একটু স্টক মার্কেটের দিকে মুভ করি, মানে দ্যাট ইজ বেসিক্যালি ইউর ব্রেড অ্যান্ড বাটার, ডিরেক্টলি তুমি ইনভলভড আছো অনেক বছর ধরে। ওভারঅল আমরা দেখি যে বাংলাদেশের স্টক মার্কেটটা আমাদের নেবারিং কান্ট্রিজগুলো যে এক্সটেন্টে ডেভেলপ করেছে, যে এক্সটেন্টে আমরা ভালো কোম্পানি এসেছে কিংবা গভর্নেন্সের পার্সপেক্টিভ থেকে আমরা অনেক পিছিয়ে আছি, এবং আমাদের মার্কেটের সাইজটাও আমি যদি রিলেটিভলিও বলি অনেক ছোট। আমি কেস ইন পয়েন্ট ইন্ডিয়া কিংবা পাকিস্তানের সাথে যদি কম্পেয়ার করি, একটু তোমার কমেন্টটা জানতে চাচ্ছিলাম যে আসলে ওয়াই হ্যাভেন্ট উই পারফর্মড অ্যাজ আ মার্কেট, মানে এটা কারণগুলো কি ছিল ব্রডলি যদি একটু শেয়ার করতে আর কি। আসলে একটা ওয়ার্ডে যদি আমি আসি, এটা হচ্ছে গভর্নেন্স ফেইলিয়ারটাই সব থেকে বড় প্রবলেম আমার এখানে। and even before you think of a company listed in the stock market, মানে you have to go a step back, and this is not my original thinking. একটু আগে আমাদের CFA সোসাইটি বাংলাদেশের we were having a discussion about reforms required, and one of the fundamental discussion was that what is a limited liability company. A limited liability company is where the owners, management, there's separation, the owner's liability is only limited to that particular company. But what we are aware of, যে বাংলাদেশে due to lack of transparency, due to lack of reporting and whatnot, people look at the owner and the company as same. যার ফলে any company looking to borrow, you as the owner have to give a personal guarantee. তাহলে তো একটা লিমিটেড লাইবিলিটি নাই, মানে ওই ট্রাস্টটাই মেকানিজমটা নাই। Now once that company gets listed in the stock market, we are still considering them to be the same, the guy owning the company and the company same, এবং সে মনে করে যে মাইনরিটি শেয়ার হোল্ডারদের আসলে কোনো রাইটস নাই। I will keep on exploiting, I will extract rents out of it, I will manipulate my share. ওই ফিলসফিটার একটা ডিফারেন্স হয়ে গেছে। So and then there are other layers of governance failures that's happening, যে the principal agent problem is rampant. এই ক্ষেত্রে একটা স্টক মার্কেট মানে কি মার্কেটপ্লেসে you have buyers and sellers and someone facilitating. So এখানে ফ্যাসিলিটেটর হচ্ছে স্টক এক্সচেঞ্জ, the facilitator হচ্ছে স্টক ব্রোকার্স, মার্চেন্ট ব্যাংকস, অ্যাসেট ম্যানেজার্স। So এই ইন্টারমিডিয়ারি গ্রুপ যখন ক্লায়েন্টের ইন্টারেস্টের বিরুদ্ধে কাজ করে, there is no trust in the market, there is no then why would an average person come and give money in the stock market? So and I have done deep studies of বাংলাদেশে কেন মানুষজন প্রপার্টি মার্কেট পছন্দ করে, and I'll tell you why. If you invest in a land or an apartment, maybe your future implied return is low, but the chance of you losing 50% of your asset is very low. It's extremely low. But if you put money in the stock market, because of the principal agent problem and otherwise, the chance of an average guy losing 50%, even 100% is not low. It's pretty high. So this is why even if
you get a low return, low yield on your apartment, they would still prefer to park money there. Downside risk নেই। আমার পয়েন্টটা বলছে কি যে আমাদের এখানে ট্রাস্ট ইনক্রিজ করার জন্য তেমন কিছুই আমরা করি নাই। যারা স্টক মার্কেটে ম্যানিপুলেশন করেছে, পাম্প এন্ড ডাম্প রান করেছে, যারা হচ্ছে গিয়ে ক্লায়েন্টের টাকা ফেরত দেয় নাই, যারা হচ্ছে গিয়ে রং আইপিও লিস্ট করেছে, we have not identified and penalized them. And so the problems in Bangladesh are extremely basic. এখানে কোনো sophisticated কিছুই নাই। Everybody knows the problems. Now we need to sort of actually decide that let's solve these once and for all, but let's start solving them. You bring in trust, you bring in governance, things are automatically solved. And then there is a few other points like our IPO market, like we need more depth, we need more good companies to be enlisted. So IPO valuation er je rule ta ekhon ache that strongly discourages good companies from listing. So we basically ensure that the IPO valuation is market driven. Everywhere else in the world is there. Bangladesh does not need to recreate the wheel. So these are like some very low hanging fruits that can be adjusted quite rapidly. Other than that, Bangladesh market niye arekta manusher complain theke onek volatile. Look, stock markets are volatile everywhere else in the world. There are periods যেখানে the stock market may not give good returns for long periods. Like US for example, to .com bubble এর সময় থেকে 2000 থেকে 2010 সালে US market gave no returns. Then 2010 থেকে 2024 US market went through a boom. But imagine investing in an asset class that gives you no return for 10 years. You need to be able to sort of weather that or stomach that, because that's what stock market is. It basically rewards the patient people enormously. But if you don't have patience, you may end up losing fair bit of money. খুব ইন্টারেস্টিং কিছু পয়েন্টস আমরা একটু জানতে পারলাম, বাট আমি একটু জাস্ট ফলো আপ একটা ডিসকাশন করতে যাচ্ছিলাম। অফকোর্স গভর্নেন্স হ্যাজ আ ভেরি বিগ রোল টু প্লে। আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে আমরা লাস্ট যদি 10-15-20 ইয়ার্স দেখি যে আমরা যাদেরকে জেড ক্যাটাগরি কোম্পানিজ বলি, যারা প্রফিট দেয় না, নট প্রফিটেবল, ডিভিডেন্ড দিচ্ছে না, এরকম কোম্পানিজগুলোকে নিয়ে প্রচুর স্পেকুলেটিভ ইনভেস্টমেন্ট হচ্ছে এবং এটা খুবই একটা মেইন স্ট্রিম একটা অ্যাক্টিভিটি, এবং যারা হয়তো টাকা আর্ন করছে কিংবা দে আর মেকিং সিরিয়াস মানি বাই ইনভেস্টিং ইন দিস জেড ক্যাটাগরি কোম্পানিজ, এই টেন্ডেন্সিটা আসলে কীভাবে আসলে রেন ইন করা যায়? কারণ এটা তো একটা রাইট সিগন্যাল দিচ্ছে না জেনুইন ইনভেস্টারদেরকে। এইখানেও আসলে আনসারটা দেওয়ার আগে একটা জিনিস বলি। মাঝখানে একটা ইয়ার আমি প্রচুর বই পড়লাম অন আদার কান্ট্রিজ। সো আই স্পেসিফিক্যালি স্টাডিড US ফাইন্যান্সিয়াল মার্কেটসের পুরা হিস্ট্রিটা, মানে শুরু হয়েছে কীভাবে, কোন সালে কি হয়েছিল। আই দেন রেড লাইক 5-6-7 বুকস অন দ্য টপ ইনভেস্টমেন্ট ব্যাংকস, গোল্ডম্যান স্যাক্স, ল্যাজার্ড এটসেট্রা, ওদের মেরিল লিঞ্চ, মর্গান স্ট্যানলি, সবগুলোর বই আমি পড়লাম, ইন্ডিয়ান মার্কেটে পড়লাম। সো যেটা হয়েছে যে আমরা যেটা দেখছি যে এরকম জাঙ্ক স্টক বা পেনি স্টকে মানুষ স্পেকুলেট করছে, কোনো ফান্ডামেন্টালস দেখছে না। দিস হ্যাজ বিন প্রিভেলেন্ট ইন আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড এজ ওয়েল। সো ইউ গো থ্রু আ সাইকেল যেখানে মানুষজন এরকম স্টক মার্কেটকে একটা ক্যাসিনো হিসাবে ট্রিট করে, and over time they start realizing that casino system doesn't yield return. There's only one way or proper ways of investing. এখন বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছে যে গত 2010-এর যেই মার্কেট বুম বাস সাইকেলটার পরে এই আরও যে 14 বছর চলে গেল, এখানে আমাদের ওই ইমপ্রুভমেন্ট আসলে আমরা পাই নাই। আগেন টপ ডাউন গভর্নেন্সের সাথে লিঙ্ক করে এই যে মানুষের ম্যাচুরিটি যে ইমপ্রুভ করবে সেটাও হয় নাই। বাট এখন হয়তো উই মে সি সাম চেঞ্জেস। সো ইটস লাইক সামগ্রিক অর্থে শুধু স্টক মার্কেট তো একলা না, মানে বাংলাদেশের লিগাল সিস্টেম, বাংলাদেশের ব্যাংকিং সেক্টর, বাংলাদেশের ইন্স্যুরেন্স সিস্টেম, দে আর অল ইন্টারলিঙ্ক। সো গভর্নেন্স চেঞ্জ যখন হবে অ্যাক্রস দ্য বোর্ডই হবে। সো এটা হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট, যে ইউ গো থ্রু দিস সাইকেলস বাট ওভার টাইম পিপল আর। ইনফ্যাক্ট ইফ আই গিভ অ্যান ইন্ডিয়ান এক্সাম্পল, ইন্ডিয়াতে মানুষ এটা করতে আগে ওই শর্ট টার্ম কিনতে ব্যস্ত। বাট রিসেন্ট টাইমসে গত স্পেসিফিক্যালি 5-10 বছরে তারা রিয়েলাইজ করলো যে বাই অ্যান্ড হোল্ড ইজ অ্যাকচুয়ালি এ মাচ বেটার অপশন। ইউ বাই গুড কোম্পানিজ instead of like speculating in all sort of junk stocks, and they have changed their behavioral pattern. So Bangladesh hopefully at some point will change our sort of behavioral pattern. আর behavioral pattern change করার একটা বড় integral part হচ্ছে গিয়ে যে মার্কেটে যত বেশি sophisticated institutional investors থাকবে তত বেশি হচ্ছে গিয়ে behavioral pattern will change, because it's the participants that determine the behavior of the market. So আমাদের অ্যাসেট ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিটাকে গ্রো করতে হবে, আমাদের ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিটাকে গ্রো করতে হবে, আমাদের প্রভিডেন্ট ফান্ড বা পেনশন ফান্ড ইন্ডাস্ট্রিটাকে গ্রো করতে হবে। দিজ আর দ্য ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স। সো এইখানে যদি আমরা ক্যাপাসিটি ডেভেলপমেন্ট করতে পারি, এখানে ইনভেস্টারদেরকে ইনভেস্টিং ইনটু দিস ভেহিকলস ইজি করতে পারি, এখানে যদি আমি তাদের ট্রাস্ট এনশিওর করতে পারি, দেন ইউ উইল হ্যাভ প্রফেশনালস ডিকটেট দ্য মার্কেট or control the market,
and then the market behavior will also move towards the positive. খুব ইন্টারেস্টিং পয়েন্টস। আমার ছোট একটা প্রশ্ন ছিল যে আসলে অনেক ক্ষেত্রে যে স্পেকুলেটিভ ইনভেস্টমেন্টসগুলো হয় অনেকটা ইনসাইডার ট্রেডিং কিছু প্র্যাকটিসেস আছে যেটা একদমই ক্রিমিনাল অফেন্স এবং ইলিগাল আর কি। বাংলাদেশে এক্সটেন্টে কি আমাদের কি কোনো পলিসি লেভেলে চেঞ্জেস দরকার আছে ইনসাইডার ট্রেডিংয়ের ব্যাপারে? আমরা কি মানে সাফিসিয়েন্ট পানিশমেন্ট দিচ্ছি না যে কারণে এই বিহেভিয়ারটা রিকারিং হচ্ছে? সমস্যাটা কি হয়েছে, ইনসাইডার ট্রেডিং এর কিন্তু লজ আছে, as with most things in the country there are laws. যে জায়গাটা নাই সেটা হচ্ছে কি এনফোর্সমেন্ট অফ দ্য লজ নাই, either due to lack of manpower or lack of sufficient interest in pursuing the criminal aspects. So it's just a question of empowering the stock exchanges and then the regulator itself, BSEC, তাদের ওখানে রাইট ম্যান পাওয়ার রাখা এবং ক্লিন অনেস্ট ইন্টিগ্রিটিওয়ালা লোক রাখলে তখন এগুলো সবই করা যাবে। আর স্টক এক্সচেঞ্জে যখন ডিজিটাইজ, এখানে আসলে ম্যানিপুলেশন ধরাটা এক্সট্রিমলি ইজি, মানে এটা কিন্তু খুব ডিফিকাল্ট কিছু না। ইউ হ্যাভ এভরি সিঙ্গেল ডেটা ইজ অ্যাভেলেবল, সো it's just a question of sort of just deciding that I want to take, I want to show that this is not going to be tolerated. That's it. রাইট ওই মেসেজটা হোপফুলি চলে যাবে। আমি একটু লাস্ট কোয়েশ্চেনটা যদি করতে চাই স্টক মার্কেট নিয়ে, যে আমরা আসলে ভালো কোয়ালিটি স্টকস নাই আসলে, মাল্টিন্যাশনাল কোম্পানিজ, গুড কোয়ালিটি লোকাল কোম্পানিজ লাইক স্কোয়ার, এই টাইপের কোম্পানিজ আসলে খুব বেশি আসেনি লাস্ট 10-15 ইয়ার্সে। আমরা আসলে কি করতে পারি আরও ভালো কোম্পানিজগুলোকে নিয়ে আসার জন্য, এবং যদি ওইটা একটু জানি যে কেন আসতে চায় না ভালো কোম্পানিজগুলো, এটা ব্যাপারে যদি একটু বলতাম। সব থেকে বড় সমস্যাটা যেটা একটু আগে আমি বলছিলাম ওটা হচ্ছে যে আইপিওতে যখন একটা কোম্পানি আসে তার আশা থাকে যে সে একটা ফেয়ার ভ্যালুয়েশন পাবে। হোয়াট ইজ আ ফেয়ার ভ্যালু? নোবডি ক্যান সে যে এইটাই ফেয়ার ভ্যালু, আমি যেটা ফেয়ার ভ্যালু ভাবছি ইউ মে নট ডিসাইড দ্যাটস দ্য ফেয়ার ভ্যালু। সো এই ধরনের যখন প্রশ্ন আসে তার সলিউশন হচ্ছে let the market decide, and that's what we globally called a book building system. Bangladesh right now has a very peculiar system যেখানে book building is also set by a formula. So যার ফলে যেটা হচ্ছে যে ভালো কোনো কোম্পানি has no incentive to come into the market, কারণ সে there is no logic to sort of come at a significant discount to the fair value. সেকেন্ডারি মার্কেটে যদি মার্কেট বেসড প্রাইসিং হয় তাহলে প্রাইমারিতে কেন হবে না? দিজ আর কন্ট্রাডিক্টরি। সো আমার কাছে ফার্স্ট যে স্টেপটা হচ্ছে কি যে we have to get rid of this book, so-called modified book building, and adopt what the entire rest of the world is doing. That's like a proper book building. এটা হচ্ছে এক। দ্বিতীয় যে জায়গাটা আমাদের প্রচুর কাজ করতে হবে এটা হচ্ছে গিয়ে ডেটা কোয়ালিটি, ডেটা ইন্টিগ্রিটি ইস্যুস। সো আমরা জানি যে ফ্রিকোয়েন্টলি যেসব কোম্পানি আইপিও করছে তাদের নাম্বারসে গন্ডগোল আছে, হ্যাঁ। সো তারা ম্যানিপুলেট করছে, এই করছে, সেই করছে। এই জায়গাগুলোতে আমাদের আরও কঠোর হওয়া, তা আরও অনেক স্ক্রুটিনাইজ করা, কোনো ধরনের এই তদবির, কোনো ধরনের রুল ভায়োলেশন আমরা করতে পারবো না, এবং ওখানে চেকস অ্যান্ড ব্যালেন্সেসের লেয়ারগুলোকে আরও অনেক স্ট্রং করা before a company is permitted to IPO. So just to summarize this, you be very critical in terms of deciding which company gets to IPO and which company doesn't, but at the same time in terms of market pricing, the price discovery, you leave it to the market once a company has crossed that the filters you have set. মানে এইটা হচ্ছে আমার কাছে একটা জিনিস মনে হয়। আর এইটার পরে once you have done these two, like that's like 90% of the job. Let companies decide for themselves whether they want to list or not. হ্যাঁ, you can bring in incentives, ট্যাক্স রেটের বেনিফিট বা অন্যান্য বেনিফিট, হ্যাঁ, বাট এটা কোম্পানিদের নিজস্ব স্বার্থে মানুষরা নিজেরাই আসবে। কারণ অনেক কোম্পানিরই ডেট টু ইকুইটি অনেক হাই হয়ে গেছে, হ্যাঁ, ইকুইটি মার্কেট ইজ। আর বাংলাদেশে আনলাইক সে ইন ইউএস বা অন্যান্য দেশে যেটা কি হচ্ছে যে companies are staying private on for long because there is so much liquidity into the private markets, they don't need to come to the public markets. But বাংলাদেশে তো তা না, বাংলাদেশে প্রাইভেট মার্কেটসে কোনো ক্যাপিটাল নেই, মানে খুবই খুবই ক্ষুদ্র অ্যামাউন্ট অফ ক্যাপিটাল আছে, হ্যাঁ। সো ইন দ্যাট কেস পাবলিক উইল বি ওয়ান অফ দ্য সোর্সেস অফ ক্যাপিটাল অ্যাজ লং অ্যাজ ইউ সলভ দিজ ইস্যুস। ইন্টারেস্টিং পয়েন্টস। আমরা জানি বিসেকের নতুন চেয়ারম্যান হয়তো অ্যাপয়েন্টেড হবেন খুব শীঘ্রই, মানে তার প্রতি মানে তোমার কি মনে হয় যে তার কি কি আসলে ইমিডিয়েটলি করা উচিত, কিংবা করলে হয়তো ইমিডিয়েটলি একটা আমরা বেনিফিট পাবো, মানে হোয়াট আর দ্য কুইক উইনস? মানে ওই আমি হয়তো আই সাউন্ড লাইক টেপ রেকর্ডার, আই রিপিটিং এভরি সিঙ্গেল থিং। ইটস অল অ্যাবাউট ট্রাস্ট। You bring trust, you solve most of the problems. The way to bring trust is punishing bad actors. So আমরা জানি স্টক মার্কেটে অনেক ধরনের এখানে ভায়োলেশন হয়েছে, করাপশন হয়েছে। So you study all of those and then take action. Like IPO মার্কেটসে দেন হচ্ছে গিয়ে যে
ইন সে সর্ট অফ মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে আমরা জানি অনেকগুলো ঘটনা ঘটেছে, সো এগুলোকে চেক করা যে কী হয়েছে অ্যান্ড টেক প্রপার অ্যাকশনস অ্যান্ড টু এনশিওর দ্যাট ইট ডাজন্ট গেট রিপিটেড। যে ঘটনাগুলো ঘটেছে সেটাতে দিস ইজ দ্য এন্ড অফ ইট, যাতে মানুষজন আর এইটার রেপিটেশন না দেখে। সো দ্যাটস নাম্বার ওয়ান। আই অলরেডি মেনশন দ্য আইপিও প্রাইসিং, যে ডেপথ অফ দ্য মার্কেট বাড়ানোটা হচ্ছে গিয়ে একটা বড় পার্ট। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে মনিটরিং অ্যান্ড ইন্টেলিজেন্স যে সাইটগুলো আছে সেগুলোকে বাড়ানোর একটা বড় পার্ট। অ্যান্ড দেন সিমিলার টু বাংলাদেশ ব্যাংক, দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বিএসসিসি, যে কোনো উপর থেকে প্রেশার আসবে, ই করবে সে করবে, সেই জায়গাটাতেও কাজ করার ব্যাপার আছে। অ্যান্ড ইন পার্টিকুলার আমার কাছে মনে হয় যে ওয়ান অফ দ্য এরিয়াস ওয়্যার বিএসসিসি রিয়েলি নিডস টু সর্ট অফ আপ দ্য অ্যান্টি হচ্ছে হিউম্যান রিসোর্স কোয়ালিটি সিগনিফিক্যান্টলি ইম্প্রুভ করা। আই থিঙ্ক বাংলাদেশ ব্যাংকের একটা অ্যাডভান্টেজ হচ্ছে দে হ্যাভ মানে তাদের ডেপথ আছে, তাদের লোকবল জনসংখ্যাও বেশি, এবং তারা ওভার দ্য ইয়ার্স দে হ্যাভ অ্যাকুমুলেটেড সার্টেন নলেজ। হ্যাঁ, এখানে আই থিঙ্ক দ্যাট উই নিড টু গিভ ইকুয়াল ইম্পর্টেন্স টু বিএসসিসি অ্যাজ ওয়েল। অফকোর্স, ইন্টারেস্টিং পয়েন্টস, না খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টস নিয়ে এসছো। তোমার কি স্পেসিফিক কোনো সাজেশন আছে? আই এম গেসিং স্টক মার্কেট, স্টক পিকিংটা আসলে অনেকে যেটা করে যে হেয়ারসে থেকে ইনভেস্টমেন্টগুলো করে, যেটা একবারই হয়তো উচিত না আর কি। মানে কিছুটা স্কিল সেট দরকার স্টকসগুলোকে ইভ্যালুয়েট করার জন্য, হয়তো ফেয়ার মার্কেট ভ্যালুটা অ্যাসেস করার জন্য। একজন ইনভেস্টারের জন্য একটা ইজিয়েস্ট ওয়ে হচ্ছে মিউচুয়াল ফান্ডে হয়তো ইনভেস্ট করা, যেহেতু প্রফেশনালরা ইনভেস্ট করছে। মানে তোমার কেন মনে হয় যে বাংলাদেশে আসলে মিউচুয়াল ফান্ডসগুলো, এমসিসগুলো অত সাকসেসফুল হয় নাই কম্পেয়ার টু, আমি যদি বলি ইন্ডিয়া কিংবা পাকিস্তানে আই এম শিওর ইউল অ্যাগ্রি যে ওদের আসলে এমসি ইন্ডাস্ট্রিটা অনেক স্ট্রঙ্গার ফুটিংয়ে আছে। এটা বাংলাদেশে আসলে কেন ওভাবে এস্টাবলিশড হয়নি আর কি? তোমার কি মনে হয়? জাস্ট টু add to your point, Indian mutual fund industry is like $500 billion, মানে $500 billion মতো। আই থিঙ্ক পাকিস্তানেরটা লাস্ট টাইমে দেখেছিলাম প্রায় 4-5 বিলিয়ন ছিল, ডিসপাইট সিগনিফিক্যান্ট কারেন্সি ডেপ্রিসিয়েশন। দ্যাটস লাইক মানে 20% অফ দি কান্ট্রিজ জিডিপি। হ্যাঁ, আর 5 বিলিয়ন। অ্যান্ড দেন বাংলাদেশের ক্ষেত্রে বলি আমরা 2, বাট ওখানে আসলে অ্যাডজাস্ট করতে হবে, কারণ আমরা অনেকের টাকা ফেরত দিচ্ছি না। লাইক আইসিবি ইউনিট ফান্ডও কিন্তু ঠিকমতো ইনভেস্টারের টাকা ফেরত দেয় না। সো ওটা যদি আমি ফেরত দিতাম তাহলে 2 কোনোভাবেই থাকতো না, উই উড হ্যাভ বিন লেস দেন 1। তো এখন এই ইন্ডাস্ট্রিটা গ্রো করে নাই মেইনলি বিকজ মানুষ এই ইন্ডাস্ট্রিকে ট্রাস্ট করে না। যখনই এই এক্সাম্পলটা হয় যে ইউ আর দ্য ফান্ড ম্যানেজার, আমি তোমাকে টাকা দিলাম, ইউ আর সাপোজ টু অ্যাক্ট ইন মাই বেস্ট ইন্টারেস্ট। ইফ ইউ স্টিল মাই মানি অ্যান্ড নট রিটার্ন মাই মানি, why would these people invest in that fund? এটা একটা বড় পার্ট। আরেকটা হচ্ছে গিয়ে যে মানুষের মিউচুয়াল ফান্ড কনসেপ্টের সাথে ওভাবে ফ্যামিলিয়ার না, যে what exactly is a mutual fund, ওর রোল কি, they think it's something completely different। এটা যে the fund is just a vehicle, ultimately it just invests in stocks or bonds, that's it. So if you can invest these stocks and bonds directly, or you can go through a fund. So as simple as that. So আমি actually আশাবাদী যে আমার কাছে মনে হয় যে over time we will see mutual funds get popular, but এটা একটা giant leap করতে চাইলে bring the trust, and then the process by which investors buy mutual funds and sell mutual funds, হ্যাঁ, এই প্রসেসগুলোকে আর অনেক স্ট্রিমলাইন করতে হবে, সফিস্টিকেটেড করতে হবে। and then mutual fund distribution, মানে the AMC specializes in managing the money. AMCs সব জায়গায় কিন্তু মার্কেটিং এর এক্সপার্ট না। You can specialize that, ইন্ডিয়ান বা অন্যান্য দেশে যেটা করছে, থার্ড পার্টি ইনস্টিটিউশনস স্টার্টেড সেলিং। সো ব্যাংকস যাদের অনেক বড় নেটওয়ার্ক আছে, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, দিস ইজ এ গুড ওয়ে অফ আর্নিং ফি ফর দেম। আদার প্ল্যাটফর্ম যাদের হয়তো ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আছে, দে ক্যান কাম অ্যান্ড সেল মিউচুয়াল ফান্ডস। সো আমার কাছে মনে হয় যে বিসেকের এই ফান্ড ডিস্ট্রিবিউশন ইন্ডাস্ট্রিটা নিয়ে যথেষ্ট সময় দেওয়ার জরুরি। অ্যান্ড দিস ক্যান অলসো বি এ গুড সোর্স অফ ইনকাম ফর আ লট অফ পিপল, যারা who could start just they can build their careers on distributing financial products. And a same guy say to me, you don't have to just sell mutual funds. Why don't you sell for example fixed deposits? Why don't you sell insurance policies? Why don't you sell other financial products? You can offer a portfolio, like this is the role of a financial advisor. That's what I'm insinuating to you. Of course. খুব ইন্টারেস্টিং পয়েন্টস। ট্রাস্টটা বিল্ড করা, আসলে মার্কেটের প্রতিও ট্রাস্ট বিল্ড করা দরকার আছে, এমসির প্রতি, ইন্ডাস্ট্রিটার প্রতিও দরকার আছে। এটা ছাড়াও যেটা বলা, ডিস্ট্রিবিউশন বিকামস ভেরি ইম্পর্টেন্ট। মানে যদি আমি কনভিনিয়েন্স ফ্যাক্টরটা চিন্তা করি ইনভেস্টরের ক্ষেত্রে, মানে দিস আর ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টস। আসিফ, ধন্যবাদ আমাদেরকে আজকে টাইম দেওয়ার জন্য। আই নো ইউ আর ভেরি বিজি, সো থ্যাংক ইউ ফর ম্যানেজিং টাইম ফর আস। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এপিসোডটা
আমাদের সাথে থাকার জন্য। আশা করছি আমরা আরও স্পিকার্সদেরকে নিয়ে আসবো যারা অনেক ভ্যালুয়েটিং ইনসাইটস নিয়ে আসতে পারেন এবং আমরা ডিসকাশনসগুলো আরও কন্টিনিউ করবো। ধন্যবাদ।